হ্যালো ব্রেনার, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য ক্লাস 7-এর ভূগোলের সাজেশন চলে এসেছে একেবারে হাতের মুঠোয়। শুধু তাই নয়, 100% কমন পরীক্ষায় এগুলি আসবেই আসবে। তবে আবারও বলে রাখি, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7-এর জন্য 2024 সালে। তবে প্রশ্ন উত্তর কোশ্চিন সাজেশন দেখলেই হবে না, মনে রাখতেও হবে। আর হ্যাঁ, যদি পরীক্ষার সামনে এই ভিডিওটি আবার দেখতে চাও তো অবশ্যই লাইক করতে, তবে তোমাদের প্লেলিস্টে সেভ থাকবে। আর আগামী দিনের সাজেস্টিভ ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো আজকের যে ভূগোল সাজেশনগুলি দেওয়া হচ্ছে সেগুলোর শুধু প্রশ্নই দেওয়া হবে না, উত্তর সমেত দিয়ে দেওয়া হবে। তবে এই প্রশ্নগুলো কিন্তু খুবই সিক্রেট, পরীক্ষায় আসবেই। আর হ্যাঁ, এটি 100% জোর দিয়ে বলা যায়। আর হ্যাঁ, আগের যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সাজেস্টিভ, সেগুলো কিন্তু দেখতে অবশ্যই ভুলবে না। এই ভিডিওর ডেসক্রিপশনে বা হয়তো তোমরা চ্যানেলে গিয়েও পেয়ে যাও। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, ইতালির একটি আগ্নেয় পর্বতের নাম কি? এটনা, ভিসুভিয়াস, ফুজিয়ামা, ক্রাকাতোয়া। এখানে সঠিক উত্তরটি হলো ভিসুভিয়াস। ইতালির একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ভিসুভিয়াস। দ্বিতীয় প্রশ্ন, একটি লাভা গঠিত মালভূমির নাম কি? তিব্বত মালভূমি, পামির মালভূমি, লাদাখ মালভূমি না মালব মালভূমি? এখানে সঠিক উত্তরটি হলো মালব মালভূমি। একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ হলো মালব মালভূমি। তৃতীয় প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? রাইন নদী, সিন্ধু নদী, লুনি নদী না আমুদরিয়া নদী? তো এখানে সঠিক উত্তরটি হবে লুনি নদী। পরের প্রশ্নতে যাওয়ার আগে একটি কথাই বলে রাখি, এই তিনটে প্রশ্ন উত্তর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% কমন পরীক্ষায় আসবেই। চলো বেশি দেরি না করে পরের প্রশ্নতে আবার যাওয়া যাক। পরের প্রশ্নটি হলো, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সে নদীটির নাম কি? ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সে নদীটির নাম কি? জামবেসি নদী, নাইজার নদী, নীলনদ নদী না অরেঞ্জ নদী? তো এখানে সঠিক উত্তর হবে জামবেসি নদী। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তার নাম হলো জামবেসি নদী। নেক্সট প্রশ্ন হলো, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে কি বলা হয়? অপশনগুলি দেওয়া আছে আর্গ, হামাদা, রেগ, ওয়াদি। তো এখানে সঠিক উত্তরটি হবে ওয়াদি। পরের প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি একটি কথাই, আগামী দিনগুলিতে প্রচুর সাজেস্টিভ ভিডিও আসতে চলেছে, তাই সেই সমস্ত ভিডিওগুলো অতি সহজেই পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন এবার পরের প্রশ্নতে আরও যাওয়া যাক। পরের প্রশ্নতে দেখুন শূন্যস্থান পূরণ আছে। এবার সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ড্যাশ মিলিবার। এই প্রশ্নটা খুবই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটার উত্তর হলো 1013.25 মিলিবার। দ্বিতীয় শূন্যস্থান পূরণটিও খুব ইম্পর্টেন্ট। মরুভূমির বালি বহুদূরে বা বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে কি তৈরি হয়? এটা অবশ্যই আপনারা জানেন, লোয়েস সমভূমি তৈরি হয়। তো চলুন এইভাবে আরও দু একটা শূন্যস্থান পূরণ করে ফেলি। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয়? আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ট। ভেল্ট। দ্বিতীয় শূন্যস্থানে আছে গিনি উপকূল অঞ্চলে খামসিনকে কি বলা হয়? গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা হয় হারমাটান। তো নেক্সট শূন্যস্থানে দেখতে পাচ্ছেন লেখা আছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো।
মাউন্ট কিলিমাঞ্জারো। তো পরের প্রশ্ন তো দেখতেই পাচ্ছেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এরকম ধরনের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে এবং খুব সহজে টু দি পয়েন্ট আনসার কিন্তু এখানে করা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন উত্তর 30 থেকে 50টি শব্দের মধ্যে করতে হবে। তবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবে। তোমরা এক কথায় বলতে পারো এটি একটি 5 স্টার কোশ্চেন। তো প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ, টেবিল ল্যান্ড কাকে বলে ও কেন বলে? মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও 4-5টা টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া থাকে, সেই জন্যই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। বা অন্যভাবে বলা যেতে পারে, মরুপ্রায় শুষ্ক অঞ্চলে মালভূমি গিরিখাত বা ক্যানিয়ন দ্বারা বিচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হলে এর উপরিভাগ টেবিলের মতো সমতল আকার নেয় এবং পার্শ্ব দিকে টেবিলের পায়ার মতো খাড়াভাবে নিচে নেমে যায়। একে অনেকটা টেবিলের মতো দেখতে লাগে বলে একে টেবিল ল্যান্ড বা অধিত্যকাও বলা হয়। অনেক সময় প্রশ্ন দেয় অধিত্যকা বলতে কি বোঝো? তো চিন্তা করার কিছু নেই, একই প্রশ্ন, যাই টেবিল ল্যান্ড তাই অধিত্যকা। তো এর উদাহরণ যদি জানতে হয় তাহলে বলতে হবে যে বিউট, আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলের টেবিল ল্যান্ডগুলি মেসা ও বিউট নামে পরিচিত। তো চলো এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন আছে জলপ্রপাত কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, জলপ্রপাত কাকে বলে, মানে ওয়াটারফল কি? তো উত্তর তোমরা বলবে টু দি পয়েন্ট ভাবে যে নদীর গতিপথে কঠিন ও নরম শিলা আনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, তাই শক্ত ও নরম পাথরের মধ্যে একটি ধাপের সৃষ্টি হয় বা নানান ধাপের সৃষ্টি হয়। তখন নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে নরম পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ে, একে বলা হয় জলপ্রপাত বা ইংরেজি প্রতিশব্দতে বলা হয় ওয়াটারফল। তো যদি তোমাদের পরীক্ষায় কোনো রকমভাবে প্রশ্ন দেয় যে পৃথিবীর একটি বিখ্যাত জলপ্রপাতের উদাহরণ দাও, তো তোমরা একটি উত্তর লিখবে যেটাতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা 100তে 100। সেটি হলো, পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের উদাহরণ হলো যোগ জলপ্রপাত। কিন্তু জয়কার গ যোগ জলপ্রপাত হলো পৃথিবীর মধ্যে বিখ্যাত জলপ্রপাত। তো এর পরে যে প্রশ্নগুলো আসতে চলেছে সেগুলো এই সমস্ত প্রশ্ন থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ ইতিহাস, বাংলা, বিজ্ঞানের ওপর আরও সাজেস্টিভ ভিডিও নতুন নতুন আসতে চলেছে তোমাদের জন্য, বা বলা যায় প্রায় এসেই চলেছে। তো যাই হোক, চলো এর পরের আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, খাতায় কিন্তু নোট করতে কোনোভাবে মিস করবে না, না হলে পরীক্ষায় কিন্তু প্রচুর মিস করবে। তো যাই হোক, এইবারের প্রশ্নটা দেখে নাও, আর্ক কাকে বলে? তো উত্তর হবে, সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে একে আর্ক বলে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন আরও ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যারাভান কাকে বলে? অবশ্যই খাতায় নোট করে নেবে, ক্যারাভান কাকে বলে? ক্যারাভান তোমরা ইংলিশে শব্দ শুনেছ, যাকে দলবদ্ধভাবে উটের সারি বলা হয়, কিন্তু এখানে বলবে যে উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। একদম ঠিক। তো তারপর কি আছে দেখো, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে বলা হয় ক্যারাভান। এই প্রশ্নের উত্তর যদি এইভাবে লেখো তবেই তুমি ফুল মার্কস পাবা, নচেত কিন্তু পাবে না। এইবার তোমরা দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর, হ্যাঁ এইগুলোই পরীক্ষায় কিন্তু আসবে। এগুলো হচ্ছে 3 নম্বর মার্কস। এর আগের 15 নম্বর পরীক্ষায় কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 2 নম্বরের প্রশ্ন এসেছিল, কিন্তু এইবার 3 নম্বরের প্রশ্ন দুটো লিখতেই হবে তোমাদের, কারণ এবার পরীক্ষা হতে চলেছে 25-এ। তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নিবে। তো প্রথম প্রশ্ন আছে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তরে বেশি বড় কিছু লিখবে না, সোজাসুজি টু দি পয়েন্ট আনসারে চলে যাবে পয়েন্ট করে। সমচাপ রেখার বৈশিষ্ট্য বলে প্রথমে বৈশিষ্ট্য লিখবে যে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর বলে বহু ক্ষেত্রে সমচাপ রেখাগুলি অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়।
দ্বিতীয় বৈশিষ্ট্যটা লিখতে হবে, সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়ার শান্ত অবস্থা বোঝায়, এবং রেখাগুলি যদি কাছাকাছি চক্রাকারে অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সময় নষ্ট না করে আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে আসব, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। তো উত্তর তোমরা এইভাবে লিখবে, ভূ আলোড়নের ফলে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে বা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে গঠিত পর্বতকে স্তূপ পর্বত বলে। যদি উদাহরণ দেয় তাহলে উদাহরণ লিখবে, ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি হলো পৃথিবীর উল্লেখযোগ্য স্তূপ পর্বত। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আলাদা করেও দিতে পারে ছোট 1 নম্বরের প্রশ্নে, যে স্তূপ পর্বতের উদাহরণ দাও, তাহলে তোমরা লিখবে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি পৃথিবীর উল্লেখযোগ্য স্তূপ পর্বত। এইবারের প্রশ্নতে তোমরা দেখতে পাচ্ছ, নীল নদের গতিপথ লেখো, অর্থাৎ নীল নদ কীভাবে চলাফেরা করে তার গতিপথ লেখো। উত্তর লিখবে যে নীল নদ আফ্রিকার দীর্ঘতম নদী। এটা ছোট এমসিকিউ দিতে পারে যে আফ্রিকার দীর্ঘতম নদী হলো ড্যাশ, তোমাদের লিখতে হবে নীল নদ। তাহলে নীল নদ আফ্রিকার দীর্ঘতম নদী, এটা আমরা আজ থেকে মনে রেখে দিলাম। এর দৈর্ঘ্য হলো 6650 কিলোমিটার। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীল নদ দিয়ে বয়ে যায়। আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি থেকে সৃষ্ট হোয়াইট নীল এবং ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সৃষ্ট ব্লু নীল, এই দুই নদীর জলধারা থেকে নীল নদ তৈরি হয়েছে। তাহলে তোমরা আজকে জেনে গেলে যে নীলনদ যে নদীটা আমরা কথা বলি যে নীলনদ নদীর, সেটা কিভাবে সৃষ্টি হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জেনে রাখা উচিত, যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি, তাহলে তোমরা কি লিখবে? নীলনদ না, আমাজন নদী। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর এই দুই ধারার মিলনস্থল। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে সবুজ করে তুলেছে। নীলনদ ভূমধ্যসাগরের মোহনার কাছে বিশাল একখানা বদ্বীপ তৈরি করেছে। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের তীরে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলি হল খার্তুম, আসওয়ান, লাস্কার ও কায়রো। তাহলে যদি বলা হয় যে নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরের নাম বলো, তাহলে তোমরা বলতে পারবে যে খার্তুম, আসওয়ান, লাস্কার, কায়রো ইত্যাদি এসব। তবে এইবারের প্রশ্ন আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আফ্রিকার ভূমধ্যসাগরীয় উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দাও। বড় প্রশ্ন অবশ্য, তোমরা উত্তর যেভাবে লিখবে টু দি পয়েন্ট দেখে নাও, এখানে নোট ডাউন করে নাও খাতায়, যে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকাল বৃষ্টিহীন এবং শীতকাল বৃষ্টিপাত হয়। সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটারের বৃষ্টিপাত হয়। এখানে জলপাই, ওক, আখরোট, ডোমর, কর্ক প্রভৃতি গাছ ও কমলালেবু, আঙুর প্রভৃতি ফলের বাগান দেখা যায়। এই অঞ্চলের গাছগুলির পাতা নরম মোমের আস্তরণ দেখা যায় পাতায়, আর গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীরে চলে যায়। এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটি চিত্র আঁকতে বলা হয়েছে, এটা এখন এখানে করা হবে না। তোমরা জানো যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের নাম, তো সেই দুটি ভূমিরূপের ছবি কিন্তু তোমরা বইয়ে পেয়ে যাবে। কত নম্বর পাতায় পাবে, যদি না পাও তাহলে কমেন্ট করবে, যদি পাও তবে ভালো, না পেলে অবশ্যই কমেন্ট করবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি করিয়ে দিয়েছি, যে আফ্রিকার রেখা মানচিত্র অঙ্কন করে চিহ্নিত করো। এটাও ঠিক একই রকম প্রশ্ন, লোহিত সাগর, ভারত মহাসাগর এবং জিব্রাল্টার প্রণালী। তো উত্তর লিখবে এখানে যে নদীর সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপ, সেগুলো সম্পর্কে একটু লিখে দিতে হবে এখানে। তো প্রথমে যে দুটো ভূমিরূপ চিত্র তোমাদের বললাম আঁকতে হবে, সেই দুটো ভূমিরূপ সম্পর্কে কিন্তু আগে লিখতে হবে। তো প্রথমে লিখবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে, যে এই নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক তারপর বড় হতে থাকে। বাঁক বেশি হয়ে বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর
পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুঁড়ের মতো অর্থাৎ ঘোড়ার খুঁড়ের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে চিহ্নিত করা হয়। তো আবারও বলে রাখি, যারা যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের কাছে আর একবার বেশি করে শেয়ার করে দাও, অবশ্যই লাইক করবে। দ্বিতীয় ক্ষেত্রে লিখতে হবে স্বাভাবিক বাঁধ। তোমরা অন্য কিছু লিখতে পারো, তবে এটি সব থেকে বেশি যথার্থ হবে বলে মনে হয়। স্বাভাবিক বাঁধে লিখতে হবে নদীর দুই তীরে ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে বা লিভি বলে। বা তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন অনেক দিয়ে দেয়। আর ওই প্রশ্নটা যেটা একটু আগে এক্ষুনি বললাম যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই। বড় প্রশ্নতে যদি না আসে তবে 2-1 নম্বর প্রশ্নতে আসবেই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে। তো যাই হোক, এবার তোমাদের যেটা লিখতে হবে সৃষ্টির কারণ। বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে। দুকুল উপচে জল প্লাবন ভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছে দ্রুত থিতিয়ে পড়ে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে জমে একটু একটু করে উঁচু হয়ে একসময় নদী পাড় বরাবর বাঁধ তৈরি হয়। তো যাই হোক, তোমাদের কিন্তু অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেল। এগুলো কিন্তু খুবই সাজেস্টিভ প্রশ্ন উত্তর, পরীক্ষায় আসবেই। আশা করি তোমাদের অনেক কিছু পড়া হয়ে গেল, পড়া মুখস্থ হয়ে গেল এবং নোট ডাউন করে নিয়েছো। যদি নোট ডাউন এখন না হয় বা হয়তো কোনো বিষয় বুঝতে পারছো না, তবে ভিডিওটাকে আবার এগিয়ে প্রথম থেকে দেখতে পারো। তবে যাই হোক, ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এত দূরই থাক। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আমাদের চ্যানেলে থাকলে কিন্তু সাজেস্টিভ ভিডিও পড়তে হবে এবং বেশি কিছু কিন্তু পড়ার প্রয়োজন নাই তোমাদের। সাজেস্টিভ পড়ো, সাজেস্টিভ ওয়েতে টু দি পয়েন্ট লেখো এবং নাম্বার বেশি পাওয়ার যে সহজ উপায় সেটা একমাত্র আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়, আর এটাই আমাদের তথা তোমাদের গর্ব। তবে যাই হোক, আজকের ভিডিও এত দূরই থাক। আবার অন্য দিন অন্য একটি সাজেস্টিভ ভিডিও অন্য বিষয় নিয়ে আসবো, অন্য রকমভাবে পড়ানো হবে। টাটা, বাই বাই, সঙ্গে থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। Subscribe now and press the bell icon. Never miss an update.